এসিএস এর ফুল ফর্ম কি রে? অ্যাকিউট করোনারি সিনড্রোম। অ্যাকিউট করোনারি সিনড্রোমের আন্ডারে কোন কোন ডিজিজ আছে? হ্যাঁ, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ইনফার্কশন এন্ড ইসচেমিয়া both are different terms. ঠিক আছে? ইনফার্কশন means necrosis of a tissue. ঠিক? Ischemia means simple limitation of blood supply, nutrition supply and oxygen supply. Okay, that is ischemia. And infarction means necrosis of a part of tissue. Okay, infarction and ischemia are different terms. তাহলে কি হলো? মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ঠিক আছে, যেটাকে আমরা বলছি এমআই। আচ্ছা, এমআই করকম হয়? এসটি এলিভেশন এমআই, নন এসটি এলিভেশন এমআই। আচ্ছা, আর কোন কোন ডিজিজ এন্টিটি এই আমব্রেলার মধ্যে আসবে? অ্যাঞ্জাইনা না, হ্যাঁ, ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা, আনস্টেবল অ্যাঞ্জাইনা, আনস্টেবল অ্যাঞ্জাইনা। আর কে আসবে? আর কে আসবে? আর কে আসবে? ভ্যাসোস্প্যাস্টিক অ্যাঞ্জাইনা হতে পারে, ফ্রিঞ্জ বা ইন্টারঅ্যাঞ্জাইনা। আচ্ছা, ওই ফ্রিঞ্জ মেটালে যাওয়ার দরকার নেই, প্লেন ভ্যাসোস্প্যাস্টিক। ঠিক, এরা এলো তোর এসিএস ব্র্যাকেটের মধ্যে আসবে। এসিএস ব্র্যাকেটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কে? এরা দুজন। কিছুটা ইম্পর্টেন্ট হচ্ছে এটা, আর এ হচ্ছে প্লাস মাইনাস, তার মানে উপরের দুটো মেন এন্টিটি, তাই তো? আচ্ছা, এবার আমাকে বল যে ইসচেমিয়া বা ইনফার্কশন এগুলো কেন হয়? কেন হয় বল? আচ্ছা, মানে বেসিক্যালি দেয়ার ইজ আ ডিমান্ড সাপ্লাই মিসম্যাচ। মার্কেটে কোনো প্রোডাক্টের দাম বাড়তে হলে ডিমান্ড সাপ্লাই মিসম্যাচ হতে হবে, আইদার শর্ট সাপ্লাই অথবা ইনক্রিজ ডিমান্ড, দুটো কোনোটা হতে হবে। ঠিক আছে, যতগুলো হার্টের ডিসঅর্ডার এগুলো রয়েছে সবকটা বেসিক্যালি একটা ডিমান্ড সাপ্লাই মিসম্যাচ। হ্যাঁ, আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে কি হবে? সাপ্লাইটা কম হবে। তার মানে কি? ডিউ টু এনি ভ্যাসোস্প্যাস্টিক কন্ডিশন অর অক্লুশন অফ ভেসেলস, your myocardium is not getting adequate blood, adequate nutrition, adequate oxygen. That's it. আচ্ছা, আর একটা সিচুয়েশন হতে পারে যখন ডিমান্ডটা সোর আপ করেছে। তাই তো? মনে কর যে সাপ্লাইটা ছিল সেটা একটা নর্মাল ফাংশনিং এর জন্য, মানে একটা পেশেন্ট সে শুয়ে বসে থাকলো বা তার ইউজুয়াল কাজকর্ম করলো, তার যে ব্লাড সাপ্লাইটা ছিল সেটা অ্যাডিকুয়েট ছিল। কিন্তু যখন সে একটা এক্সারসাইজ করছে তখন তার বডির অন্য পার্টসের মতো হার্টের নিজেরও হার্ট রেট বেড়ে যাচ্ছে বা অন্য কিছু হচ্ছে, তার জন্য নিজেরও ডিমান্ড বাড়ছে। তখন ওই যে ইনক্রিজ ডিমান্ড সেটাকে এক্সিস্টিং সাপ্লাই মিট করতে পারছে না, বুঝতে পারলি? তখন কি হলো? ডিমান্ডটা বাড়লো, তার জন্য ব্লাড সাপ্লাই কম হলো। এই যে তোরা অ্যাঞ্জাইনা অ্যাঞ্জাইনা বলছিস, বেশিরভাগগুলো হলো ডিমান্ডের খেলা। বেশিরভাগ অ্যাঞ্জাইনা, স্পেশালি স্টেবল অ্যাঞ্জাইনা, এটায় কি হয়? এখানে ডিমান্ডটা বেড়ে যায়। মানে স্টেবল অ্যাঞ্জাইনা মানে কি? হ্যাঁ বল। হ্যাঁ, আচ্ছা, আগের টপিকসের ভেতরে ঢোকার আগে বেসিক অ্যানাটমিটা একটু পরিষ্কার থাকা দরকার।
যেটা আমরা বারবার আঁকি, ঠিক আছে? আমাদের ব্লাডের মানে হার্টের নিজস্ব ব্লাড সাপ্লাইটা কোত্থেকে আসে? করোনারি আর্টারি হয়ে আসে। করোনারি আর্টারি শুরু হয় কোথা থেকে? অ্যাওর্টিক সাইনাস থেকে শুরু হয়, ঠিক আছে? অ্যাওর্টিক সাইনাসটা আছে কোথায়? যেখানে অ্যাওর্টা বেরোচ্ছে, অ্যাওর্টার এই যে কাস্টগুলো আছে, এই কাস্টগুলোর ওপর কি হয়, কিছুটা করে ব্লাড পুলড হয়। কাস্টগুলো তো বাটির মতো ঝুলে আছে, যখন তোর মানে ব্লাডের সাপ্লাই খুব বেশি নেই, ডায়াস্টল চলছে, তখন এই কাস্টগুলোর মধ্যে কিছুটা করে ব্লাড জমা হয়। এই কাস্টের ভেতর থেকে বেরোয় হচ্ছে আমাদের করোনারি আর্টারিগুলো। বুঝতে পেরেছিস? করোনারি আর্টারিগুলোর ফিলিং শুরু হয় এখান থেকে। আচ্ছা, শুরু তো হলো, এবার তারা মায়োকার্ডিয়ামকে সাপ্লাই দেয় কিভাবে? কোন দিক থেকে? ইনসাইড আউট না আউটসাইড ইন? আউটসাইড ইন। মানে ওখান থেকে কি হয়, আলটিমেটলি ব্রাঞ্চিং ফ্রাঞ্চিং সব হয়ে গেল, আলটিমেটলি এপিকার্ডিয়াল ভেসেলস তৈরি হয়, ঠিক আছে? এপিকার্ডিয়াম দিয়ে ভেসেলগুলো আসে, এপিকার্ডিয়াম দিয়ে এসে আস্তে 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 মায়োকার্ডিয়ামের দিকে ঢোকে, তাই তো? যত বাইরে থেকে ভেতর দিকে যায়, আস্তে আস্তে হচ্ছে ভেসেলগুলোর ডায়ামিটার কমতে থাকে, ঠিক? আচ্ছা, আর একদম ইনার লেয়ারটাকে কি বলে রে? হার্টের 3টে লেয়ারের মধ্যে এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়ামের কিছুটা ব্লাড সাপ্লাই আসে ডাইরেক্টলি চেম্বার থেকে, কিছুটা এক্সচেঞ্জ চেম্বার থেকে ডাইরেক্টলি এসে যায়। বুঝতে পেরেছিস তো? এই জন্য ইউজুয়ালি যে এই ইভেন্টগুলো আছে, এই মানে জাস্ট এন্ডোকার্ডিয়ামটা কোনো ক্রমে স্পেয়ার হয়ে যায়, ঠিক আছে? তাহলে সবচেয়ে বড় হিটটা কে খাবে? হ্যাঁ, সাব এন্ডোকার্ডিয়াল অঞ্চলটা, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে কমনলি অ্যাফেক্টেড হয়। যখন ব্লাডটা ঢুকছে, তখন ব্লাড ভেসেলটা খুব থিন হয়ে গেছে, ভালো করে পারফিউম মানে ব্লাড পাচ্ছে না, আবার সেইটা আবার চেম্বারের ভেতর থেকেও কম্পেনসেট হচ্ছে না, সেই জন্য সাব এন্ডোকার্ডিয়াল যে টিস্যুটা থাকে সে সবচেয়ে বড় হিটটা পায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে কোথা থেকে আমাদের মানে করোনারি আর্টারিসগুলো শুরু হয়? পরিষ্কার, একদম ভালভের মানে অ্যাওর্টিক ভালভের কাস্পের গা থেকে শুরু হয়, ঠিক আছে? ওই জন্য যখন অ্যানজিও করা হয়, অ্যানজিও করা হওয়ার সময় ওর কাছাকাছি চলে গিয়ে একদম ভেসেলের এই জায়গায় এসে গিয়ে তবে আমাকে ডাইটা পুশ করতে হয়, তবে ডাইটা ঠিক ঠিক জায়গায় যাবে। হ্যাঁ, দূরে পুশ করলে হবে না, একদম এর কাছে ঢুকে এই কাছ মুখে নিয়ে গিয়ে পুশ করতে হয়, তবে আমি গোটা মানে ভাস্কুলেচারটা দেখতে পাবো। আচ্ছা, আর একটা রাফলি আমাকে বল, আমাদের কটা করোনারি আর্টারি আছে? হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা তাহলে লেফট আঁকছি। লেফটের ওপরের পার্টটাকে কি বলে? মানে মনে কর শুরু হলো, শুরু হওয়ার পর একে কি বলে? না, প্রথমে বলে লেফট মেন আর্টারি, ঠিক আছে? এলএমএ বলে বা লেফট করোনারি আর্টারি বলে, ঠিক আছে? লেফট মেন বা লেফট করোনারি আর্টারি বলে। আচ্ছা, কিছুটা নামার পর প্রথম ব্রাঞ্চ কাকে দেয়? প্রথম ব্রাঞ্চ হচ্ছে সার্কামফ্লেক্স ব্রাঞ্চ দেয়, ঠিক আছে? আর একটু নামলো, আর একটু নামার পর কি ব্রাঞ্চ দেয়? হ্যাঁ, দাঁড়া, হ্যাঁ, মানে এই যেখানেই ব্রাঞ্চটা ভাগ হয়ে গেল, লেফট মেন যখনই ভাগ হয়ে গেল, একটা দিকে এলসিএক্স বেরিয়ে গেল, আর একটা হচ্ছে এলএডি হয়ে গেল, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি হয়ে গেল, ঠিক আছে? এই পয়েন্টের নিচের সবটাই হচ্ছে ল্যাড, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, ঠিক আছে? বেসিক্যালি আমি এখন এর মধ্যে কি কি হয় বলছি। এর মধ্যে কি হয়, প্রথমে আসে কয়েকটা সেপ্টাল ব্রাঞ্চ আসে, যারা সেপ্টামকে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামকে যারা সাপ্লাই করে, ঠিক আছে? তারপর কি হয়, একটা ব্রাঞ্চ বেরোয় যাকে বলে ডায়াগোনাল ব্রাঞ্চ, ঠিক আছে? তারপরে ডিস্টাল এলএডি বলে, মানে এলএডির ডিস্টাল পার্ট। মোরাললেস আমরা ইসিজি ডেসক্রিপশনের সময় এই 3-4টে ল্যান্ডমার্ককে আমরা মনে রাখবো। লেফট মেনে যদি হয় তাহলে অ্যান্টেরিয়র
মানে গোটা অ্যান্টেরিয়র ওয়ালটা চলে যাবে, অ্যান্টেরিয়র ল্যাটারাল ওয়াল গোটাটা চলে যাবে, ঠিক আছে, যদি আমার এইখানটা চলে যায়, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমার শুদ্ধ এলসিএক্স আর মানে অনলি এলসিএক্স খুব প্রমিনেন্ট হয় না, যদি ওটা যায় তাহলে ল্যাটারাল ওয়ালটা যাবে। আচ্ছা, যদি এর পরে যায় তাহলে সেপ্টাম এরিয়া যাবে আর অ্যান্টেরিয়র ওয়ালের একটা বড় পোর্শন যাবে, ঠিক আছে। আবার যদি এই পার্টটায় যায় মানে সেপ্টাল ব্রাঞ্চেস গুলো দিয়ে দেওয়ার পরে যায়, শুদ্ধ ডায়াগোনাল ব্রাঞ্চটা যায়, তখন কিছুটা পোর্শন যায়। আর এইটাও বেরিয়ে যাওয়ার পর যদি লাস্ট পার্টটা দেয় তার জন্য আলাদা হয়। মানে আমরা অ্যান্টেরিয়র ওয়াল এমআই কে এই আর্টারিগুলোর অরিজিন অনুযায়ী কোথায় ব্লক হচ্ছে সে অনুযায়ী বিভিন্নভাবে ভাগ করতে পারি। আমি আজকে তোদের এই জায়গাটায় ঢোকাবো না, কারণ ঢোকালে তোদের মেন প্যাটার্নটাই গুলিয়ে যাবে। এটা যখন নেক্সট টাইমে আসবো তখন আমি এটার মধ্যে আসবো, ঠিক আছে। আর মোদ্দা কথা, বড় বড় ব্রাঞ্চগুলো বুঝতে পারলি তো? আচ্ছা, এবার আয় আরসিএ তে আয়। এলসিএ এর মতো এদিকে হচ্ছে আরসিএ। আরসিএ কে কিরকম কিরকম ব্রাঞ্চ দেয়? আরসিএ হচ্ছে পিছন, আরসিএ ঘুরে পিছনে চলে যায়, ঘুরে পিছনে চলে গিয়ে এর সঙ্গে আমার এই এলসিএক্স এর সঙ্গে ব্রাঞ্চ দেয়, তাই তো? আচ্ছা, এই ব্রাঞ্চটার নাম কি, যেটা সামনের দেওয়ালের পাশ দিয়ে যায়? এটা মার্জিনাল ব্রাঞ্চ একটা দেয়, ঠিক আছে, মানে ওয়ালের তলার দিকটাকে সাপ্লাই দেয়। আচ্ছা, আর আমার বেশিরভাগ মানুষ হয় হচ্ছে মানে আরসিএটা প্রিডমিনেন্ট হয় বেশিরভাগের ক্ষেত্রে, ঠিক আছে। এদের এখান থেকে একটা ব্রাঞ্চ আছে যেটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে আসে, সেইটা পিছন দিকে গিয়ে হচ্ছে আমার এলএডির যে লাস্ট এন্ডের সঙ্গে অ্যানাস্টোমোসিস করে, বুঝতে পারলি? এই ডায়াগ্রামটা শুধু মনে রাখবি, এই ডায়াগ্রামটা এর ইম্পর্টেন্স কি এখন যাব না, কিন্তু তোদের আলাদা করে এই হার্টের ব্লাড সাপ্লাই লং কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। মেজর ব্রাঞ্চ এইগুলো হয়, এগুলো মনে রাখবি। আর একটা জিনিস মনে রাখবি যে আমাদের দুটো পেসমেকার, ঠিক আছে, মানে এসএ নোড আর এফি নোড দুটোই সাপ্লাইড হয় কোন কোন আর্টারি দিয়ে? রাইট দিয়ে। দুটোই হচ্ছে রাইট দিয়ে সাপ্লাই হয়, এইটুকু জিনিস মাথায় মনে রাখ। এইটার ইম্পর্টেন্স কি সেটা পরে বুঝতে পারবি, আজকে তার মধ্যে ঢুকবো না, তাহলে আজকে তোর বেসিক জিনিসটা গোলমাল হয়ে যাবে। এই অবধি যা বললাম বুঝতে পারলি? ঠিক আছে, আচ্ছা, এবার কয়েকটা জিনিস বোঝার চেষ্টা কর। আমি জুম করে আঁকছি কোনটাকে, আমি লেফট ভেন্ট্রিকুলার ওয়ালটাকে জুম করে আঁকছি, ঠিক আছে। আমার ব্লাড ভেসেল ঢুকছে কোন দিক থেকে? ব্লাড ভেসেল ঢুকছে এই সাইড থেকে, ঠিক আছে। যখন ইসচিমিয়া হয়, ইসচিমিয়া সবচেয়ে সিভিয়ার কোথায় হয় বললাম? সাব এন্ডোকার্ডিয়াল এরিয়ায়। এই জায়গাতে ইসচিমিয়াটা অনেকটা বড় জায়গা জুড়ে হয়, ঠিক আছে। যত ওপরের দিকে যাবে ইসচিমিক জোনটা ছোট হতে থাকে, বুঝতে পেরেছিস? ওয়েজের মতো শেপ হবে, কারণ ওপর দিকে পারফিউশনটা বেটার, ওপরের দিকে কম এরিয়া এফেক্টেড হবে, নিচের দিকে গিয়ে এরিয়াটা বাড়বে। হ্যাঁ, আচ্ছা, যদি একটা ফুল অক্লুশন হয় মানে এই ভেসেলটা, এপিকার্ডিয়াল ভেসেলটা ফুল কাট অফ হয়ে যায়, তাহলে যে এই মাঝের যে জোনটা, সেই জোনটা পুরো নেক্রোস্ট হয়ে যাবে। নেক্রোস যদি কখনো কোনো মানে তোর কার্ডিওভাস্কুলার ডিজিজ বা সিএডি, করোনারি আর্টারি ডিজিজে একটা এরিয়া ফুল নেক্রোস্ট হয়ে যায়, তাকে আমরা তখন ইনফ্রাকশন বলি, ঠিক আছে। যেই জোনটা ইনফ্রাকশন হলো, এইটুকু জোনই শুধু অ্যাফেক্টেড হবে না, এর পাশে আরো দুটো জোন আছে, ঠিক আছে।
একদম মাঝের জোনটা কি হলো, ইনফার্ক্টেড জোন হলো বা নেক্রোসিস। ঠিক, মাঝের জোনটা নেক্রোসিস তো সবুজটা, পাশের যে জোনটা হলো সেইটাকে বলে ইনজুরি জোন। ঠিক আছে, তারও বাইরের যে জোনটা আছে তাকে বলে ইসচেমিক জোন। ইসচেমিক জোন, বুঝতে পারলি? মানে মাঝেরটায় একদম ব্লাড সাপ্লাই লস, ওখানে মানে 10-15 মিনিট যদি টোটাল সাপ্লাই কাট অফ হয়, সেখানে সেল ডেথ হয়ে সেলটা শেষ হয়ে গেছে, ওই সেলে আর কিছু বেঁচে নেই, ওই জায়গাটা ইলেকট্রিক্যালি ইনার্ট হয়ে গেছে, মানে ওই জায়গাটা ইসিজিতে আর কিছু কন্ট্রিবিউটই করবে না। ঠিক আছে, বুঝতে পেরেছিস? সেইটা হলো নেক্রোসিস জোন, একদম সেন্টারের পার্টটা। তার পাশের জোনটা হচ্ছে ইনজুরি জোন। ইনজুরি জোন মানে কি, ও অনেকক্ষণ ব্লাড সাপ্লাই ঠিকমতো পায়, মানে ব্লাড সাপ্লাইটা খুব কম পেয়েছে, রেয়ারলি নিজেকে টিকিয়ে রেখেছে, কিন্তু খুব বাজেভাবে ফাংশন করছে। ঠিক আছে, স্পেশালি কি হয় এই ইনজুরি জোনেতে, এনার্জি ডেফিসিয়েন্সির জন্য মেমব্রেন কাজ করা বন্ধ করে দেয়, সেল মেমব্রেন যেই কাজ ঠিকমতো করতে পারে না, তখনই বিভিন্ন রকম উল্টোপাল্টা রিদমের প্রবলেম শুরু হয়। কিন্তু যদি ঠিক সময় ইন্টারভেন করা হয়, তাহলে এরা আবার ফুল ফাংশন রেস্টোর করতে পারে। বুঝতে পেরেছিস? তাকে বলে ইনজুরি জোন। আর ইসচিমিক জোন আর একটু সাইডে, তার ক্ষেত্রে লসের পরিমাণটা আরো কম, সেখানে কোনো ফিজিক্যাল ড্যামেজ খুব একটা কিছু হয়নি। ঠিক আছে, যখনই একটা এরিয়াতে এরকম ব্লাড সাপ্লাই ব্লক হয়, তখনই তিনটে জিনিস পাশাপাশি হয়, মানে মানে ড্যামেজের ফল একরকম নয়, ড্যামেজের ফল অনেক রকম। একদম এপিসেন্টারটা পুরো শেষ হয়ে যাবে, পাশের এরিয়াটা ড্যামেজ হবে, তার পাশের এরিয়াটা মোটামুটি সার্ভাইভ করে নেবে। এই 3 রকম জিনিস হয় বলে আমরা একটা এমআই এর ইসিজিতে 3-4 রকম ফাইন্ডিং পাই। আচ্ছা, এইগুলো বুঝতে পারছিস, সব সাপ্লাইয়ের খেলা। হ্যাঁ, আমি যা স্টেমি, এনস্টেমি, তারপর হচ্ছে ভ্যাসোস্প্যাস্টিক অ্যাঞ্জাইনা, আনস্টেবল অ্যাঞ্জাইনা, যাই বলবো, অল অফ দেম আর মানে ইন অল দিস কেসেস সাপ্লাই ইজ বেসিক্যালি ডিমিনিশড। হ্যাঁ, ডিমান্ডের খেলা একমাত্র অ্যাঞ্জাইনাতে। ঠিক আছে, তাও আবার কোথায়, স্টেবল অ্যাঞ্জাইনায়। ঠিক আছে, তাহলে আনস্টেবল অ্যাঞ্জাইনা জিনিসটা কি, স্টেবল আর আনস্টেবল অ্যাঞ্জাইনা জিনিসটা কি, মানে এমনি জাস্ট আইডিয়া, তোর ক্লাস তো হয়েছে। হ্যাঁ বল। এক্সারশনের সময় পেন শুরু হয় কেন? ডিমান্ডটা তো বাড়লো, ও কেন সাপ্লাইটা বাড়াতে পারছে না? পার্সিয়াল ব্লক আছে। এবার ব্যাপারটা হচ্ছে, মনে কর একটা পাইপ দিয়ে জল আসছে, ঠিক আছে, পাইপটা হচ্ছে ফ্লেক্সিবল, যেরকম ধর এই বাগানে জল দেওয়ার যেরকম পাইপ ফ্লেক্সিবল, যখন চাপ বাড়বে তখন হবে, আবার ক্লাপস করবে। এবার মনে কর ওই পাইপটা গোটাটাই ফ্লেক্সিবল, মাঝে এক জায়গায় তুই স্ট্রংলি একটা টেপ মেরে দিয়েছিস, তার মানে কি হলো, ওই জায়গাটা কিছুটা লুমেন মেনটেন করছে, কিন্তু যখন দরকার হবে তখন সে বেড়ে এক্সট্রা জলকে অ্যাকোমোডেট করতে পারবে না। বুঝতে পেরেছিস? তাই যখন জলের ডিমান্ডটা বাড়বে, তখন হচ্ছে ওর সাপ্লাইটা যে লিমিটেড সেটা বোঝা যাবে, অন্য সময় বুঝতেই পারবি না যে ওর একটা লিমিটেশন আছে। বুঝতে পারলি? তখন ও ডাইলেট করে এক্সট্রা ফ্লোটাকে অ্যালাউ করতে পারবে না, তখন হচ্ছে পেন শুরু হবে। হ্যাঁ, ইউজুয়ালি এখানে যে অক্লুশনটা থাকে, দ্যাট ইজ নট অ্যাট অল ক্রিটিক্যাল অক্লুশন, মানে এতটা অক্লুশন নেই যে নর্মাল চুরচুর করে জলও যেতে দেবে না, অল্প অল্প জল যেতে দেবে। ক্রিটিক্যাল হলে কি হবে, মিনিমাম হয়তো 5% যেতে দেবে, 10% যেতে দেবে, সেগুলো হচ্ছে ক্রিটিক্যাল অক্লুশন। তুই সবসময় বুঝতে পারবি, টোটাল অক্লুশন মানে 0%, একটুও জল যেতে অ্যালাউ করবে না। ক্রিটিক্যাল বাট নট কমপ্লিট, সেক্ষেত্রে হয়তো 5% 10% অ্যালাউ করছে। আর নন ক্রিটিক্যাল মানে হয়তো 70% অ্যালাউ করছে, 30% অক্লুশন আছে। বুঝতে পেরেছিস? মানে অক্লুশন কখনো একরকম নয়।
এইটা হচ্ছে 100% ফ্লো, ঠিক আছে। এবার হয়তো আমার কিছুটা এখানে একটা লেয়ার পড়ে গেছে, তখন কি হবে, এখানে হবে 30% মানে 30% অক্লুশন হয়েছে, এখানে 0% অক্লুশন ছিল। যখন এই লেয়ারটা পড়লো তখন 30% অক্লুশন হলো, তখন হচ্ছে নন ক্রিটিক্যাল ইসচিমিয়া। মানে এই যে কিছুটা অক্লুটা আছে তুই বুঝতে পারবি তখনই যখন হেভি এক্সারসাইজ করবি। আচ্ছা, এবার এইটা সময়ের সঙ্গে বাড়তে 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 এই রকম হয়ে গেল। হ্যাঁ, তার মানে এখন হয়ে গেল তোর 90% হয়তো অক্লুশন। এইটা হয়ে গেল কি ক্রিটিক্যাল ইসচিমিয়া, মানে এখানে তুই রেস্টেও সিমটম পাবি। আবার এই জায়গাটাকেও ব্লক করে দিল, তখন হলো 100% অক্লুশন, ঠিক আছে। ইউজুয়ালি যে স্টেমিগুলো আমরা পাই এসটি এলিভেশন এমআই, সেগুলো 100% অক্লুশনে পাই। একটা মেজর ভেসেলে 100% অক্লুশন হলে স্টেমিগুলো ইউজুয়ালি হয়। এইগুলোতে কি হয়, 90% মতো ব্লক হয়ে আছে, তাতে আমরা ইউজুয়ালি এনস্টেমিগুলো পাই। 30% মতো ব্লক হয়ে আছে, তাতে আমরা কি পাই, স্টেবল অ্যাঞ্জাইনা। ঠিক, পরিষ্কার? তাহলে আনস্টেবল অ্যাঞ্জাইনাটা কি? মানে কোনো আইডিয়া? বল বল বল। হ্যাঁ, আনস্টেবল অ্যাঞ্জাইনা মানেটা কি? টার্মটা তো আছে, টার্মটার মানেটা কি? দাদা স্টেমি এনস্টেমি পরিষ্কার করে দিলাম, হ্যাঁ, মানে এটা খুব ওভার সিম্পলিফিকেশন, তাও পরিষ্কার করে দিলাম। 100% যদি কোনো মেজর আর্টারিতে ব্লক হয় তবে আমি স্টেমি পাবো, যদি 90% 80% এরকম ক্রিটিক্যাল ইসচিমিয়া হয় তবে আমি এনস্টেমি পাবো, আর যদি নন ক্রিটিক্যাল ইসচিমিয়া হয় তবে আমি স্টেমি পাবো, তবে আমি স্টেবল অ্যাঞ্জাইনা পাবো। তাহলে আনস্টেবল অ্যাঞ্জাইনা কখন পাবো? মানে তারও তো একটা কারণ থাকবে। আচ্ছা, তার কারণটা হচ্ছে এই পেশেন্টটার মনে কর একটা স্টেবল অ্যাঞ্জাইনা হয়েছিল, ঠিক আছে, ওপরটাতে যে প্লাক, মানে ওখানে তো অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক হয়ে আছে, প্লাকটা কোনো কারণে রাপচার করলো, যেই প্লাকটা রাপচার করলো সঙ্গে সঙ্গে ক্যাসকেড অ্যাক্টিভেট হলো এবং খুব র্যাপিডলি গোটাটা মানে কিছুক্ষণের জন্য কাট অফ করলো, দ্যাট ইজ আনস্টেবল অ্যাঞ্জাইনা। মানে স্টেবল অ্যাঞ্জাইনা থেকে সেটা যখন ক্রিটিক্যাল ইসচিমিয়ার দিকে গেল খুব তাড়াতাড়ি, তাকে আমরা বলছি আনস্টেবল অ্যাঞ্জাইনা। এই টার্ম আনস্টেবল অ্যাঞ্জাইনা টার্মটা আস্তে আস্তে রিট্র্যাক্ট করা হচ্ছে, এখন অত ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয় না, আগে খুব বেশি পড়ানো হতো। বা একটা স্টেবল অ্যাঞ্জাইনায় প্লাক হয়েছিল, এই ভেসেলটা এবার ভ্যাসোস্প্যাজমে চলে গেল, তখন একদম পুরো শাটডাউন হয়ে যাবে কিছুক্ষণের জন্য, দ্যাট ইজ। ঠিক আছে, জিনিসগুলো কি বুঝতে পারলি? এবার ফিরে আসি আমাদের ইনফ্রাকশনে, আমরা কি পাই, ইনজুরিতে কি পাই, আর ইসচেমিয়াতে কি পাই। এই তিনটে একসঙ্গে জুড়লেই আমার স্টেমি এনস্টেমি সব পড়া হয়ে যাবে। সবার আগে মনে রাখবি, নেক্রোসিস বা ইনফ্রাকশন হলে তবে আমি কার্ডিয়াক এনজাইমস এলিভেশন পাবো, ঠিক আছে। এই যে মাঝে টিস্যু ডিস্ট্রাকশন হচ্ছে তার জন্য আমরা কার্ডিয়াক এনজাইমস পাই। কার্ডিয়াক এনজাইমস এর নাম কি রে? দাদা সবাই তুইও চান্স পাবি। কার্ডিয়াক এনজাইমস এর নাম বল। এএমআই এ কোন কোন এনজাইম বাড়ে? একটা এএমআই হয়েছে, হ্যাঁ, দেখ মুখ বন্ধ করে রেখে পড়াশোনা হয় না, মানে মুখ খুলতে হবে, বল।
কয়েকটা এনজাইমের নাম বল। ট্রপ, ট্রপ, হ্যাঁ, ট্রোপোনিন, কার্ডিয়াক ট্রোপোনিন বলে একটা টার্ম আছে। কার্ডিয়াক ট্রোপোনিন কি কি রকম হয়? হ্যাঁ, দু একটা নাম বল। দেখ শোন, মুখ বন্ধ করে রাখলে পড়াশোনা করা খুব শক্ত, মুখ খুলতে হবে। আর স্পেশালি হচ্ছে এগুলো ডেমনস্ট্রেশন ক্লাস বা ছোট ক্লাস, এখানে লজ্জা করে মুখ বন্ধ করার কোনো মানেই নেই। বলে ফেল, কার্ডিয়াক ট্রোপোনিন কি কি আছে বল। হ্যাঁ, ট্রোপোনিন টি, হ্যাঁ বল, ট্রোপোনিন আই, এসব হয় তো। আর এছাড়া আর কি কি এনজাইম হয়? সিপিকেএমবি হয়। আর হ্যাঁ, আর এএসটি অব্দি যাবি না, ওইখানেতেই থেমে যা, কারণ যত পিছনে যাবি এএসটি ফেএসটি রানবি না। ঠিক আছে, নেক্রোসিস বা ইনফ্রাকশন হলে তবে কার্ডিয়াক ট্রোপোনিন ব্লাডে আসবে, তবে আমি পাবো। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ কিছু বলছিস? আচ্ছা, এবার মনে রাখবি যে নেক্রোসিস যদি হয় তাতে আমার ইসিজি, কোনো এরিয়ায় যদি নেক্রোসিস হয় তাহলে আমার ইসিজিতে কি কি পাওয়া যায়। নেক্রোসিসের হলমার্ক হচ্ছে কিউ ওয়েভ। আচ্ছা, আর একটা জিনিস তোদের বলে দিই ছোট করে। একটা নর্মাল ইসিজিতে তো কিউআরএস কমপ্লেক্স, তারপর এসটি সেগমেন্ট, তারপর তো টি ওয়েভ থাকে। এই নেক্রোসিসের যত রকম চেঞ্জগুলো আছে সেইগুলো সব কিউআরএস সেগমেন্টের মধ্যে ম্যাক্সিমামটা আছে। ঠিক আছে, ইনজুরিতে যে চেঞ্জগুলো আছে ইউজুয়ালি এসটি সেগমেন্টে রিফ্লেক্টেড হয়, আর ইসচিমিয়ার চেঞ্জগুলো রিফ্লেক্টেড হয় টি ওয়েভ এর মধ্যে। ঠিক আছে, এইটুকু একদম পরিষ্কার করে মনে রাখবি, তাহলে তোর চেঞ্জেসগুলো মনে রাখতে অসুবিধা হবে না। নেক্রোসিসের হলমার্ক কি? কিউ ওয়েভ। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর কি? লস অফ আর ওয়েভ অ্যাম্পলিটিউড, আর ওয়েভের অ্যাম্পলিটিউডটা কমে যায়। ঠিক আছে, ভেন্ট্রিকুলার কন্ডাকশন ডিফেক্ট, ওই বারবার ওই ফাঁকটায় ঢুকিস, ওই ফাঁক থেকে কিছু দেখা যায় না, মাঝে আসিস না কেন? স্পেশালি লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক। ঠিক আছে, ইনফ্রাকশন যদি হয় কোনো একটা অঞ্চলে, তাহলে যেই লিডগুলো সেই সাইডটাকে দেখছে, মনে কর আমার লেফট ভেন্ট্রিকুলার ওয়ালে একটা ইনফ্রাকশন হয়েছে, বা ইনফ্রাকশন মানে হচ্ছে নেক্রোসিস, নেক্রোসিস হয়েছে, যেই লিডটা ওর দিকে ফেস করে আছে ওর সামনে, সে কি দেখতে পাবে? সে কিউ ওয়েভ দেখতে পাবে, সে আর ওয়েভগুলো তার ছোট ছোট হয়ে যাবে। ঠিক আছে, আর আর কি হবে? তার ক্ষেত্রে বান্ডিল ব্রাঞ্চে ব্লক দেখা যেতে পারে, ইন্টারভেন্ট্রিকুলার কন্ডাকশন ডিফেক্ট দেখা যেতে পারে, কিউআরএস কমপ্লেক্সটা স্মুথ হবে না, কিউআরএস কমপ্লেক্সে নচ ঢুকে যাবে। ঠিক আছে, যেই লিডটা ইনফ্রাকশনকে ফেস করছে বা নেক্রোসিসকে ফেস করছে, সে এই 3টে জিনিস দেখতে পাবে। আচ্ছা, যেই লিডটা ইনজুরিকে ফেস করছে, হ্যাঁ মানে ইনজুরি, নেক্রোসিস আর ইসচেমিয়া আলাদা জিনিস, বুঝতে পেরেছিস তো? ছবিটা মনে আছে তো? ওই ছবিটাই, যে এটা এইভাবে ভাবে এঁকেছিলাম, বুঝতে পেরেছিস? সেন্টার এরিয়াটা হচ্ছে নেক্রোসিস, পাশেরটা হলো ইনজুরি, আর বাইরেটা হলো ইসচেমিয়া। ঠিক আছে,
যেই এরিয়াটা যাকে ফেস করবে সে সেই চেঞ্জ দেখতে পাবে। ঠিক আছে? আচ্ছা, ইনজুরিতে কি কি দেখা যায়? ইনজুরিতে কি বললাম? আমার এসটি সেগমেন্টটা অ্যাফেক্টেড হবে, তাই তো? এসটি সেগমেন্টে আমি কি কি দেখতে পাবো? এসটি চেঞ্জ মানে এসটি সেগমেন্টটা তার স্পেস থেকে উপরে উঠে যাবে বা নিচে নেমে আসবে। ঠিক আছে, একে আমরা বলি এসটি সেগমেন্ট চেঞ্জ। আচ্ছা, এই এসটি সেগমেন্টটার এলিভেশন, ডিপ্রেশন, স্ল্যান্টিং চেঞ্জ এইসব জিনিসগুলো হবে। আচ্ছা, 2 নম্বর কি হবে? এই যে পয়েন্টটাতে কিউআরএস কমপ্লেক্স শেষ হচ্ছে আর এসটি সেগমেন্ট শুরু হচ্ছে তাকে আমরা বলি জে পয়েন্ট। জে পয়েন্ট চেঞ্জ। এই দুটো মেন চেঞ্জ এখানে পাওয়া যায়। এই দুটো মেন চেঞ্জ আবার তোকে একটু পরে বলবো। আচ্ছা, আর ইসচিমিয়াতে কি হবে? ইসচিমিয়াতে মেন চেঞ্জ দেখা যাবে তো 3-4টে চেঞ্জ হয়, তোদের জানার অত দরকার নেই, তোরা শুধু মনে রাখবি টি ইনভার্সন। আর এইটা আমি যেটা বললাম যে কোথায় কোনটা দেখতে পাওয়া যায়, ওটা তো কোনো রুল নয়, ওটা একটা নিউমোনিক, মনে রাখার সুবিধার জন্য। ঠিক আছে, শুধু মনে রাখবি যে ইনজুরির সাইনই হচ্ছে হাইপার অ্যাকিউট টি ওয়েভ, মানে খুব তাড়াতাড়ি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে হাইপার অ্যাকিউট টি ওয়েভ। টার্মটার মধ্যেই ঢুকে আছে যে টিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ইসচেমিক জোনেতে মেন চেঞ্জ যেটা দেখা যায় সেটা হচ্ছে টি ইনভার্সন। এইটুকু মনে রাখবি, এর বেশি কিছু মনে রাখার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে, এই কটা জিনিস আসবে স্টেমি এন্ড স্টেমি দুটো এন্টিটির মধ্যেই। আচ্ছা, এবার আমরা কয়েকটা জিনিস বুঝে নিই। হ্যাঁ, সব কটা চেঞ্জ সব সময় আসে না। ঠিক আছে, সব কটা চেঞ্জ সব সময় আসে না, চেঞ্জগুলো আসে একটা সিকোয়েন্সে। আচ্ছা, এবার তার মধ্যে কি হয়, একটা মনে কর ইভেন্ট ঘটলো 3টের সময়, 3:05 আমি বাকি চেঞ্জগুলো দেখতে পাবো না, শুধু ফার্স্ট ইসি চেঞ্জ আমি দেখতে পাবো ইন দ্য ফর্ম অফ হাইপার অ্যাকিউট টি ওয়েভ। ঠিক আছে, দ্যাট ইজ ফার্স্ট ইসি চেঞ্জ, যেটা আমরা প্রথম পাওয়া যায় হাইপার অ্যাকিউট টি ওয়েভ। আচ্ছা, এর পরে কি চেঞ্জ পাওয়া যায়? এর পরে চেঞ্জ পাওয়া যায় কিছু এসটি সেগমেন্ট চেঞ্জ। ঠিক আছে, এসটি সেগমেন্ট চেঞ্জ এরপর কিছু কিছু পাওয়া যায়। স্পেশালি কি হয়, এসটি সেগমেন্টটা প্রথমেই অনেকটা ওপরে উঠে যায় না, ওইটা একটু স্ল্যান্ট করে, এসটি সেগমেন্টটা একটু স্ল্যান্ট করে টি ওয়েভের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করে। সবার আগে কি হয়, হাইপার অ্যাকিউট টি ওয়েভ আসে, তারপর কি হয়, এসটি সেগমেন্টটা হালকা স্ল্যান্ট করে টি ওয়েভের সঙ্গে মিশে যায়। এরপর কি হয়, যে পয়েন্টটা এলিভেশন হয়। যে পয়েন্ট বুঝতে পারছিস? যে পয়েন্ট কোনটা? যে পয়েন্ট হচ্ছে যেই পয়েন্টে এস ওয়েভ শেষ হলো, এসটি সেগমেন্ট শুরু হলো। এরপরে কি হয়, এইখানে দেখ যে পয়েন্ট খুব একটা ওঠেনি, এইখানে দেখ যে পয়েন্টটা এলিভেটেড হয়েছে অনেকটা। এরপরে এই এরিয়াটা থেকে প্রপার এসটি সেগমেন্টটা এলিভেটেড হয়েছে, দেখতে পেয়েছিস? প্রথমে কি হলো, যে পয়েন্ট ঠিক ছিল, একই জায়গায় ছিল, শুধু এসটি সেগমেন্টটা ফ্ল্যাট হওয়ার বদলে স্ল্যান্টেড হয়ে গেল, স্ল্যান্টেড হয়ে টিউবের গায়ে মিশে গেল। সেকেন্ড পয়েন্ট কি হলো, যে পয়েন্টটা এসটি সেগমেন্ট এই মানে বেস লাইন থেকে উঠে গেল। থার্ড চেঞ্জ কি হয়, এসটি সেগমেন্ট অ্যাজ এ হোল গোটাটা উঠে গেল, বুঝতে পারলি? তারপরে আসে কিউ ওয়েভ, বুঝতে পেরেছিস? তারপরে কিউ ওয়েভ অ্যাপিয়ার করে। প্রথম ফেজটায় দেখ টি ওয়েভ উঁচু ছিল, হ্যাঁ, টি ওয়েভ তো এর মধ্যে ঢুকে আছে। আরো যখন দেরি হবে তখন আস্তে আস্তে টিটা ইনভার্ট হওয়া শুরু করবে, বুঝতে পারলি?
যখন জিনিসটা আরো পুরনো হয়ে গেল তখন এসটি সেগমেন্ট আস্তে আস্তে এখানে অনেকটা উঁচু ছিল, এখন গোল হয়ে গেল, তারপর একটু নেমে গেল, এইখানে এসে দেখ বেস লাইনে ফিরে আসবে। টি ওয়েভ প্রথমে উঁচু হলো, তারপর নিচু হলো, তারপর নর্মাল জায়গায় ফিরে এলো। কিউ ওয়েভটা কিন্তু থেকে যাবে। দ্যাট ইজ দ্য স্টিগমাটা অফ ওল্ড এমআই। বুঝতে পারলি? আচ্ছা, মানে একটা ইসিজিতে যদি এসটি সেগমেন্ট এলিভেশন এমআই হয়, হ্যাঁ, তার সিকোয়েন্সটা কি কিতে আসবে? প্রথমে আসবে কি নর্মাল, জাস্ট ইভেন্টটা ঘটেছে তখন নর্মাল পাবি। এই সময় কি করে জানবি যে একটা এএমআই হয়েছে? এই সময় জানতে পারবি যদি ইকোকার্ডিওগ্রাফি করিস, মানে কয়েক সেকেন্ডের থেকে কয়েক মিনিটের মধ্যে একটা দেওয়াল নড়া বন্ধ করে দেয়, দেওয়ালটা স্ট্যান্ড স্টিল হয়ে যায়। ইকোকার্ডিওগ্রাফিতে চটপট ধরা পড়ে। এই ফেজেতে মনে কর 3টের সময় ঘটেছে, 3:05 ইকো করলে তুই ধরতে পারবি যে একটা এমআই হয়ে গেছে, তখন ইসিতে চেঞ্জ আসেনি। এই সময়তে ব্লাডের মধ্যে যে প্যারামিটারস গুলো বাড়তে, মানে কার্ডিয়াক এনজাইমস গুলো বাড়তে মিনিমাম 4 ঘন্টা সময় লাগে। মানে প্রথম 4 ঘন্টায় তুই কার্ডিয়াক এনজাইম করলেও নেগেটিভ পাবি। প্রথম কয়েক মিনিটের মধ্যে তুই শুধুমাত্র ইকোতে ধরতে পারবি, এই সময় ইকো করলে ধরতে পারবি। কিছু মিনিট পার হলে তখন হাইপার অ্যাকিউট টি ওয়েভ পাবি। ঠিক আছে? হাইপার অ্যাকিউট টি ওয়েভের ডেফিনেশন বলে, তাহলে তোর হোয়াট ইজ দ্য ফার্স্ট ইসিজি চেঞ্জ ইন এ কেস অফ এএমআই? হাইপার অ্যাকিউট টি ওয়েভ। ঠিক আছে, ফার্স্ট ইসিজি চেঞ্জ। মনে রাখবি যে লিম্ব লিড গুলো আছে, লিম্ব লিড 4টে আছে, ওখানে টি ওয়েভকে 5 মিলিমিটার হতে হবে, তবে আমি তাকে হাইপার অ্যাকিউট বলতে পারবো। আর প্রিকর্ডিয়াল লিড মানে চেস্ট ওয়ালের ওপর যে V1 to V6, ওখানে আমি যদি টি ওয়েভটা 10 মিলিমিটার হয় তাকে আমি বলতে পারবো হাইপার অ্যাকিউট টি ওয়েভ। ঠিক আছে? প্রথম চেঞ্জ কি হয়? প্রথম চেঞ্জ হয় হচ্ছে হাইপার অ্যাকিউট টি ওয়েভ। সেকেন্ড চেঞ্জ কি হয়? কিছু এসটি সেগমেন্টে কিছু কিছু চেঞ্জ আসা। এসটি সেগমেন্টে কি কি চেঞ্জ হয় আমি চেঞ্জগুলো ওখানে বলিনি, এখানেই বলে দিচ্ছি। এসটি সেগমেন্টে প্রথম চেঞ্জ হয় উইদাউট জে পয়েন্ট এলিভেশন এসটি সেগমেন্ট বিকাম স্ল্যান্টেড অ্যান্ড স্ল্যান্টেড এসটি সেগমেন্ট মার্জেস উইথ দ্য এলিভেটেড টি ওয়েভ। টি ওয়েভটা ফার্স্ট এলিভেটেড হয়েছে, তারপর এই সেগমেন্টটা উঠে গিয়ে তোর হচ্ছে টি ওয়েভের সঙ্গে মিশে গেল, জে পয়েন্ট কিন্তু ওঠেনি খুব একটা। তারপর কি হয়? জে পয়েন্টের এলিভেশন হয়, তারপর কি হয়? প্রপার এসটি এলিভেশন হয়। হ্যাঁ, আচ্ছা, এইটা হলো মিনিটস টু আওয়ার্স এর মধ্যে এই চেঞ্জেস গুলো আসে। আওয়ার্স টু ডেজ এর মধ্যে আসে। প্রথমে কিউ ওয়েভ আসে, তারপর এসটি সেগমেন্টটা আস্তে আস্তে রাউন্ডেড হয়ে ছোট হতে শুরু করে। হ্যাঁ, আর টি ইনভার্সনটা সময় সময় চলে আসে, ফিউ ডেজ এর মধ্যে টি ইনভার্সন চলে আসে। ঠিক আছে? আর তারপর কি হয় যে সব এসটি সেগমেন্ট নর্মাল হয়ে যায়, টি ওয়েভ আগের মতো পজিটিভ হয়ে যায় যেরকম নর্মাল হওয়ার কথা, কিন্তু কিউ ওয়েভটা আর নর্মাল হয় না। সেই জন্য আমাদের বলা হয় হোয়াট ইজ দ্য হলমার্ক অফ ওল্ড এমআই? কিউ ওয়েভ ইজ দ্য হলমার্ক অফ এএমআই, ওল্ড এমআই। এবার সমস্ত কিউ ওয়েভই কি প্যাথোলজিক্যাল? না, সব কিউ ওয়েভ প্যাথোলজিক্যাল নয়। কোন কোন লিডে নর্মালি কিউ ওয়েভ থাকে? তোদের ওই যখন ছবিটা আঁকছিলাম বারবার, তখন কোন দিকটায় বলছিলাম নর্মালি কিউ ওয়েভ থাকতে পারে? লেফট সাইডের এই সাইডের লিডগুলোতে বলছিলাম না প্রথম দিকে কিউ ওয়েভ থাকতে পারে, কারণ ফার্স্ট কমপ্লেক্সটা মুভ আউট করছে তারপর কাছে আসছে, তার মানে লেফট সাইডের লিডেতে নর্মালি কিউ ওয়েভ থাকতে পারে। ঠিক আছে? বাকি অন্যান্য লিডে কিউ ওয়েভটা খুব একটা কমন নয়। অন্যান্য লিডে যদি যেখানে কিউ ওয়েভ থাকার কথা না সেখানে কিউ ওয়েভ অ্যাপিয়ার করে, এবং সেই কিউ ওয়েভটা যদি ডিউরেশন বেশি হয়, ঠিক কাট অফ তো জানার দরকার নেই, কিউ ওয়েভ কতটা ডিপ সেটা দিয়ে নয়, কিউ ওয়েভ কতটা ডিউরেশনের হচ্ছে সেটা দিয়ে আমরা বুঝি কে প্যাথোলজিক্যাল কে প্যাথোলজিক্যাল নয়। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এই কটা জিনিস বোঝা গেল? আচ্ছা, আর
কিউ ওয়েভ আমি তখনই পাবো যদি আমার মাঝে একটা নেক্রোটিক কোর থাকে, মানে মানে হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়, ইসচিমিয়া বা এসব হলে আমি কোনোদিন কিউ ওয়েভ পাবো না। পরিষ্কার? আমি তার মানে আরেকটা জিনিস বুঝতে পারলি, লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক ইজ এ ফিচার অফ এএমআই। বুঝতে পারলি? এই তিনটে জিনিস হচ্ছে এমআই এর ফিচার। তার মধ্যে 2 নম্বর পয়েন্টটা তোদের মনে রাখার দরকার নেই, এই দুটো মনে রাখলেই হবে। ঠিক আছে? আচ্ছা, ইনজুরি জোনে কি পাবো? ইনজুরি জোনে পাবো এসটি সেগমেন্ট চেঞ্জ। ST segment change in the form of without J point elevation, slanting of ST segment, J point elevation, and the whole ST segment can be elevated. Again, ST segment depression ও ইনফ্রাকশনে পেতে পারি। আর হাইপার অ্যাকিউট টি ওয়েভ। আর ইসচিমিয়ার সাইন কি? ইসচিমিয়ার সাইন হচ্ছে টি ইনভার্সন। ঠিক আছে? পেতে পারি ইউজুয়ালি নন ক্রিটিক্যাল, যে মানে নন ক্রিটিক্যাল বলছি, সরি, ক্রিটিক্যাল ইসচিমিয়া নিয়ার টোটাল অক্লুশন বাট নট কমপ্লিট অক্লুশন, সেই ক্ষেত্রে এসটি সেগমেন্ট ডিপ্রেশনও পাওয়া যায়। ঠিক আছে? বুঝতে পারলি? এই গোটা জিনিসটা যারা দেখানো হচ্ছে এইগুলো সব হচ্ছে স্টেমির বিভিন্ন ফিচার, যেইগুলো বিভিন্ন সময়ে অ্যারাইজ করবে। এবার আমাকে বল, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এএমআই? এএমআই কখন বলবো? হ্যাঁ বল। আহা, এএমআই মিসম্যাচ ওইসব দিয়ে মানে থিওরি বলে লাভ নেই। এএমআই কাকে বলে? এএমআই বলে হচ্ছে, এএমআই এর কিছু ফিচার আছে। যদি আমি ইকো করে পাই একটা বা দুটো ওয়াল কমপ্লিটলি মানে মোশন অ্যাবনর্মালিটি হয়েছে, মানে যে নর্মালি যেভাবে ওর কাজ করার কথা সেইভাবে কাজ একদম করতে পারছে না, যদি ইকো বলে কোনো একটা ওয়ালে মোশন অ্যাবনর্মালিটি হয়েছে, তাহলে আমরা তাকে বলবো এএমআই। ঠিক আছে? যদি আমি কার্ডিয়াক এনজাইমস গুলো এলিভেটেড পাই, তখন বলবো এএমআই হয়েছে। বা যদি আমি ক্যাথ ল্যাবে অ্যাঞ্জিওগ্রাম করি, অ্যাঞ্জিওগ্রামে আমি ডকুমেন্ট করি যে কোথাও একটা সার্কুলেশনে ব্লক হয়েছে, তখন আমি তাকে ডেফিনেটলি এএমআই বলে মানবো। ঠিক আছে? আমাকে যদি এএমআই কাউকে স্ট্যাম্প করতে হয়, তাহলে এই তিনটে জিনিস দেখাতে হবে। ইসিজি দেখিয়ে আমি বলতে পারবো না যে এর এএমআই হয়েছে। ইসিজিটা হচ্ছে অনলি স্ক্রিনিং টুল। ঠিক আছে? ইসিজির মধ্যেও আমি কি কোন কোন জিনিস, অনেক কিছুই বললাম, এর মধ্যে 3টে পয়েন্টকে ধরা হয় জোরালো পয়েন্ট হিসাবে। 1 নম্বর হচ্ছে কিউ ওয়েভ। ঠিক আছে? কিউ ওয়েভে যদি চেঞ্জ আসে, তাহলে আমি তাকে মানে এই পেশেন্টটার ইসচিমিয়ার স্ট্রং চান্স আছে বলে আমি ধরবো। ঠিক আছে? 2 নম্বর হচ্ছে এসটি সেগমেন্ট চেঞ্জ। বারবার আমি চেঞ্জ লিখছি কেন? যে এসটি এলিভেশন আর এসটি ডিপ্রেশন দুটোই হচ্ছে একই প্যাথোলজির ফল, ব্লকেরই ফল দুটোই। একটাতে 100% ব্লক, একটায় হয়তো 90% ব্লক, মানে দুটো প্যাথোলজি একই। আমরা স্টেমি এনস্টেমি করে আলাদা করে দিই, ওর মধ্যে বেসিক কোনো পার্থক্য নেই। দুটো রোগকে ট্রিটমেন্ট করার প্রোটোকল হুবহু এক, শুধু একটাই ডিফারেন্স, স্টেমিতে আমরা থ্রম্বোলিসিস করি, এনস্টেমিতে থ্রম্বোলিসিস করি না। এইটুকু ছাড়া স্টেমি আর এনস্টেমির মধ্যে কোনো প্যাথোলজিক্যালি এবং ট্রিটমেন্ট ওয়াইজ কোনো পার্থক্য নেই। ঠিক আছে? ওই জন্য বারবার বলছি এসটি সেগমেন্ট চেঞ্জ। এলবিবিবি, নতুন একটা এলবিবি, একটা পেশেন্টের পুরনো ইসিজি ছিল, তাতে কোনো রকম বান্ডিল ব্রাঞ্চ ব্লক ছিল না,
তার ক্ষেত্রে একটা বুকে ব্যথা হলো, ইসিজি করে আর কিছু পেলাম না, একটা লেফট ব্যান্ডিল ব্রাঞ্চ ব্লক পেলাম, নতুন এসেছে। তার মানে সেই পেশেন্টটাকে আমরা ধরে নেবো তার এএমআই হওয়ার চান্স খুব হাই। তখন যদি আমি সেই পেশেন্টের এই তিনটের মধ্যে কোনো একটা পজিটিভ দেখাতে পারি, আমি তাকে স্ট্যাম্প করতে পারবো যে এর এএমআই হয়েছে। বুঝতে পারলি? আমি বোঝাতে পারলাম এএমআই জিনিসটা কি? আমি সাসপেক্ট কিভাবে করব? সাইন সিমটম দেখলাম, একটা ইসিজি করলাম। ইসিজি যদি আমি তিনটের মধ্যে কোনো একটা পেয়ে যাই, তার মানে আমার হাই ডিগ্রি অফ সাসপিশন থাকবে এর এএমআই হয়েছে। কিন্তু শুদ্ধ ইসিজি দিয়ে আমি এএমআই বলতে পারবো না। আমাকে এএমআই বলতে হলে আইদার অফ দিস থ্রি কোনো একটা থাকতে হবে। হয় ইকো করে দেখাতে হবে যে একটা দেওয়ালে কোনো মোশন নেই, মানে দেওয়ালে মানে হার্টের ওয়ালগুলোর তো একটা মোশন থাকবে। ওয়াল মানে আমরা ভেন্ট্রিকুলের কথা বলছি, ভেন্ট্রিকুলের মধ্যে আমরা লেফট ভেন্ট্রিকুলার কথা জোর করে বলছি। কোনো একটা ওয়ালে মোশন নেই, মানে ভেন্ট্রিকুলার ওয়ালে, তবে আমি বলতে পারবো হ্যাঁ এর এমআই হয়েছে, ইসিজির সঙ্গে ওটা ম্যাচ খাচ্ছে, বা কার্ডিয়াক এনজাইমস এলিভেটেড হয়েছে, বা অ্যানজিওগ্রাম করে আমি দেখাতে পেরেছি ব্লক আছে। বুঝতে পেরেছিস? সাইন সিমটম ফলোড বাই ইসিজি, ইসিজি আসার পর আমি আমার সাসপিশনটা আরো স্ট্রং হলো, কিন্তু আমি কনফার্ম হলাম না। কনফার্ম হলাম এই তিনটের মধ্যে একটা করে। বোঝা গেছে এই অবধি? স্টেমি আর এনস্টেমির মধ্যে পার্থক্য কি? একটাই 100% অক্লুশন হয় অফ এ মেজর ভেসেল, আর একটাই 100% হয় না, নিয়ার টোটাল অক্লুশন হয়। এবার কি হয়, মানে দুটোর মধ্যে পার্থক্য কি? একটাই পার্থক্য যে আমি স্টেমিতে থ্রম্বোলিসিস করি, মানে স্টেপটোকাইনেজ, তারপর হচ্ছে তোর আর কি কি আছে বল, অল্টিপ্লেজ আর রিটিপ্লেজ আর টেনিকটিপ্লেজ, এইরকম বিভিন্ন রকম প্লেজ দিয়ে আমরা ওই ক্লটটাকে ভাঙার চেষ্টা করি। মনে কর একটা ঘরেতে তুই আটকে গেছিস, ঘরে কোনো দরজা জানলা নেই, আর একদিকে একটা দেওয়াল আছে, দেওয়ালটা একদম এয়ারটাইট, তুই তো মরে যাবি। ওই জন্য তোকে বাঁচাবার জন্য একটা ছোট ফুটো করে দেওয়াই কাফি, যাতে তুই সার্ভাইভ করতে পারিস। হ্যাঁ, এই ফুটো করার পদ্ধতিটাই হচ্ছে থ্রম্বোলিসিস। কারণ থ্রম্বোলিসিস কার কতটা কাজ হবে, কার 40% ব্রেকডাউন হবে, কার 5% হবে, দ্যাট ইজ আনসার্টেন। একটা পেশেন্টকে বাঁচাবার জন্য, তার মায়োকার্ডিয়ামকে বাঁচাবার জন্য তুই একটা স্ট্রং একটা ডাইনামাইট চার্জ করলি, তার তো কোলাটারাল ড্যামেজ আছে। যার অলরেডি একটা ছোট ভেন্টিলেটর খোলা আছে, তার তো আমার ফালতু রিস্ক নেওয়ার দরকার নেই। এটাই হলো লজিক। বোঝা গেল? বুঝতে পারলি? মানে আমাদের যদি জিজ্ঞেস করা হয় আমরা স্টেমিতে কেন থ্রম্বোলিসিস করি, এনস্টেমিতে কেন করি না, বিকজ ইন এনস্টেমি স্যার দেয়ার ইজ 100% occlusion. Thrombolysis carries many risks, especially bleeding hazards. If the tissue is getting some amount of perfusion, that will survive, that will not be necrosed. So I have time for definitive surgery in NSTEMI cases. ঠিক আছে? But in case of STEMI, we have only few minutes to save the tissue from complete যে পার্টটা কমপ্লিটলি অক্লুডেড হয়েছে, তখন আমি একটা ব্লিডিং এর রিস্ক নিয়ে, আরো রিয়াকশনের রিস্ক নিয়ে আমি দেওয়ালে একটা ফুটো করার চেষ্টা করব। বুঝতে পেরেছিস? আমি ডায়নামাইটটা তখনই ফাটাবো যখন হচ্ছে পুরো দেওয়ালটা বন্ধ। আমি জানি না ডায়নামাইটে, ওটা তো ডেফিনেটিভ ট্রিটমেন্ট নয়, গোটা দেওয়াল ভাঙতে পারবে না, ব্লক থেকেই যাবে। ডায়নামাইট তখনই লাগাবো যখন টোটালটা ব্লক হয়ে গেছে, আমার সময় নেই, ওকে বাঁচাতেই হবে, আমাকে ডায়নামাইট দিয়ে যদি একটুও ভাঙতে পারি সেইটুকুই হচ্ছে কাফি বাঁচিয়ে দেওয়ার জন্য। সেইটা হলো থ্রম্বোলিসিস। থ্রম্বোলিসিস করলেও তারপরে তার ক্ষেত্রে অ্যানজিওগ্রাম করা উচিত, এবং করে যদি কিছুটা ব্লক থাকে তাকে স্টেন্টিং করা উচিত। এইটা হলো লজিক। কেন এনস্টেমিতে আমি থ্রম্বোলিসিস করি, স্টেমিতে থ্রম্বোলিসিস করি, এনস্টেমিতে করি না, কারণ হচ্ছে এটাই, ওর অলরেডি প্যাসেজটা পেটেন্ট আছে। আমি আর 10% ভাঙতে গিয়ে 50 রকম রিস্ক কেন নেব? বোঝা গেল? আচ্ছা, আর এবার পরপর ইসিজি গুলো দেখি। আচ্ছা, একজন কেউ ডেসক্রাইব কর, এই একজন ডেসক্রাইব কর, কিরাম কিরাম ডেসক্রাইব দিস ইসিজি।
তুই এটা রেট বল, অ্যাক্সিস, হ্যাঁ বল, রেট অ্যাক্সিস বল, হোয়াট ইজ দ্য রেট অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাক্সিস? দেখ সাইলেন্টলি বসতে দেবো না, এটা কোনো ডাউট নেই। তুই বলবি কিছু, ডেসক্রাইব করবি, রেট বল। পাল্টে গেল না? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এর আগেরটা, আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, কত রেট বললি? ঠিক আছে, 75। হ্যাঁ, এই অ্যাক্সিস বল, অ্যাক্সিস তুই ডেসক্রাইব করে এসিটাকে। স্যার দিস ইজ স্ট্যান্ডার্ড 12 বিট ডিসিজি শোয়িং, হ্যাঁ 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 300 বাই কত, আর ইন্টারভেল কত, চারটে তো, চার, 1 2 3 4, ওই মোটামুটি চার, চার ধরে নে, চার হলে 75। হ্যাঁ চ, অ্যাক্সিস বল, অ্যাক্সিস বল, অ্যাক্সিস তুই ডেসক্রাইব কর। স্যার দিস ইজ এ স্ট্যান্ডার্ড 12 বিট ডিসিজি শোয়িং নর্মাল পি ওয়েভ, হ্যাঁ পি ওয়েভ ইজ ফলোড বাই নর্মাল পিয়ার ইন্টারভেল, আফটার দ্যাট QRS complex is there, QRS complex morphology is not normal, ST segment appears to be, T wave is high, T wave is tall, and ST segment appears to be high in lead 1, AVL, ঠিক আছে, lead 1, AVL, V5, V4, V5, V6, মানে স্পেশালি V1 টু V5, ঠিক আছে। আচ্ছা, এইটা বললি, এটা হলো ডেসক্রিপশন, এরপর হলো ডায়াগনোসিস। সো স্যার দিস ইজ এ কেস অফ ST segment elevation MI affecting anterolateral wall, ঠিক আছে, বুঝতে পারলি? আবার একটা জিনিস, এই শোন শোন শোন, বকিস না, যখনই ST segment elevation MI বলছিস, ঠিক আছে, ST segment elevation MI তেই দেখাতে হয় এটা, একটা রেসিপ্রোকাল চেঞ্জেস থাকে, মানে সবসময় মিররের দুটো সাইড থাকে, একদিকে হচ্ছে যেটা তার উল্টো ইমেজ উল্টো দিকে পাওয়া যাবে, হ্যাঁ। এক মিনিট এক মিনিট, কখনো যেই ডেসক্রিপটিভ চেঞ্জেসগুলো হয়, টিওএফ পিকিং, ST সেগমেন্ট এলিভেশন, যদি একটা লিডে থাকে তাকে তুই ST সেগমেন্ট এলিভেশন বলতে পারবি না, অ্যাটলিস্ট দুটো লিডে, এবং দুটো কন্টিগুয়াস লিডে। কন্টিগুয়াস মানে কি, ইনফেরিয়র ওয়াল যদি হয়, তিনটে লিড আমার ইনফেরিয়র ওয়ালকে দেখে 2 3 AVF, তার মধ্যে দুটো লিডে তোকে এক চেঞ্জ থাকতে হবে, ST চেঞ্জ থাকতে হবে, বলতে পারবি এটা এলিভেশন। যদি ল্যাটারাল ওয়াল দেখিস, যে কটা লিড ল্যাটারাল ওয়ালকে দেখে তার মধ্যে অ্যাটলিস্ট দুটোই থাকতে হবে, ঠিক আছে, অ্যাটলিস্ট দুটো। আর ST সেগমেন্ট এলিভেশন MI কে স্ট্যাম্প করা যাবে তখনই যখন রেসিপ্রোকাল চেঞ্জেস থাকবে, অন্য দেওয়ালকে রিপ্রেজেন্ট করে যেই লিডগুলো, তাতে অপোজিট চেঞ্জ, মানে ST সেগমেন্ট চেঞ্জে অপোজিট হচ্ছে ST ডিপ্রেশন, ঠিক আছে। এই যে ধর 1 AVL, V1, V2, V3, V4, V5 সব জায়গায় যে ST সেগমেন্ট এলিভেশন আছে, তার অপোজিট রেসিপ্রোকাল চেঞ্জেস আছে 2 3 AVF এ। 2 তে অল্প ST ডিপ্রেশন, 3 তে অনেকটা ডিপ্রেশন, AVF অনেকটা ডিপ্রেশন, এটাকে বলে রেসিপ্রোকাল চেঞ্জ। রেসিপ্রোকাল চেঞ্জ থাকলে তবে তুই কাউকে ST সেগমেন্ট এলিভেশন MI বলে স্ট্যাম্প করতে পারবি। উইদাউট রেসিপ্রোকাল চেঞ্জেস, রেসিপ্রোকাল ST ডিপ্রেশন ইন আদার লিডস, তুই কাউকে ST সেগমেন্ট এলিভেশন MI বলে স্ট্যাম্প করতে পারবি না, ঠিক। এই এটার লিড কি রে, মানে এটা অ্যাক্সিস কি, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, 1 পজিটিভ, AVF নেগেটিভ, 3 নেগেটিভ, তার মানে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, বুঝতে পারলি? দেখ শোন, সাইলেন্ট হয়ে ক্লাসে কোনো লাভ নেই, মানে কিছুটা ইন্টারঅ্যাক্ট কর। অ্যান্টোলাটারাল MI হয়ে গেল, আচ্ছা আচ্ছা বল, এটা ডেসক্রাইব কর, ডেসক্রাইব দিস ECG। স্ট্যান্ডার্ড 12 বিট ECG showing
নর্মাল পি ওয়েভ ইন মোস্ট, না একদম প্রথমে পয়েন্টে যাবি না, সবসময় অন্যগুলো। শোয়িং নর্মাল পি ওয়েভ, আচ্ছা PR interval appears to be normal. I can make out T wave ST QRS complex is not morphologically normal. I can point out ST segment elevation and T wave peaked T wave in কোন lead, হ্যাঁ কোন lead বল, 2, হ্যাঁ 3, হ্যাঁ এটা লিড 2 না, V2 V3 V4, হ্যাঁ V5, ঠিক। আর 1 AVL, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, না ওইভাবে না, অ্যান্সারের ফরম্যাট হচ্ছে স্পেসিফিক। স্যার দিস ইজ এ কেস অফ ST সেগমেন্ট এলিভেশন MI, ঠিক আছে, এলিভেশন MI ইনভলভিং অ্যান্টেরোল্যাটারাল হ্যাঁ। এবার এইটাকে আর এক ধাপ এগিয়ে নেওয়া যায়, সেটা আমি এখন আনবো না। কোন আর্টারিতে অক্লুশন হয়েছে সেটা ইসিজির প্যাটার্ন থেকে গেস করা যায়, কনফার্ম না, গেস করা যায়, সেটা এখন আনলাম না। ওটা হয়তো পরে ডিসকাস করাবো কখনো। ওই জন্য আমি তোদের মানে ব্রাঞ্চ ফ্রাঞ্চ, কে কার ব্রাঞ্চ, কে আগে কে পরে, এটা বললাম, ওটাকে পরে নিয়ে আসবো, এখন নিয়ে আসবো না, ঠিক আছে। তাহলে এটাও অ্যান্টেরোল্যাটারাল MI হলো, তাই তো? আচ্ছা এইটাকে ডেসক্রাইব কর, ডেসক্রাইব দিস ইসিজি। পাস করতে হলে পরীক্ষায় বলতে হবে, মানে জেনে আমি চুপ করে বসে রইলাম, এটা পাস করার ফর্মুলা না। বল ডেসক্রাইব কর, হ্যাঁ তোরা তিনজনের মধ্যে কেউ একজন ডেসক্রাইব করবি, না হলে আর এগোবে না। হ্যাঁ ডায়াগনোসিস ডেসক্রাইব ওরাই করবে। ডায়াগনোসিস কি রে? So this is a case of ST segment elevation MI involving inferior leads. কারণ 2, 3 AVF কই, AVF 3 জায়গায় আমি ST segment elevation পেলাম, T wave টা আপ পেয়েছি, আর আমাকে সবসময় রেসিপ্রোকাল চেঞ্জেস দেখাতে হবে। রেসিপ্রোকাল চেঞ্জেস কোথায় আছে? V2 V3 V2 V3, আর এইগুলো প্রমিনেন্ট না, এই দুটোই খুব প্রমিনেন্ট, হ্যাঁ AVL 1 AVL V2 V3, ঠিক আছে। বল না, এলিভেশন কোথায়? এলিভেশন বলতে কাকে বোঝে? এটা তো আর PR তো একই লেভেলে, দেখ আইসোইলেকট্রিক লাইন আর এটা একই লাইন বরাবর চলছে, তুই কি করে এলিভেশন বলছিস? আর সবচেয়ে বড় কথা কি, তোকে সবসময় 2 2 4 করতে হবে। 2 3 AVF এর সঙ্গে V4 V5 যায় না, V4 V5 এর সঙ্গে V2 V3 V1 1 AVL এরা যেতে পারে, বুঝতে পেরেছিস? দুটো তো টেরিটরি আলাদা, তুই মেশাবি না কখনো। এবার মেশে অনেক ক্ষেত্রে, তার আবার সেগুলো পরে, তোদের এখন লাগবে না। র্যাপ অ্যারাউন্ড LC এসব বলে টার্ম আছে অনেক কিছু, ওইগুলো এখন তোদের কোনো দরকার নেই, মাথায় ঢোকালে এগুলো গার্বেজ হয়ে যাবে। এখন ডেসক্রাইব করবি, হ্যাঁ বল 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 বল, দেখ মুখ খুলতে হবে, কিছু করার নেই। দিস ইজ এ স্ট্যান্ডার্ড 12, বল শুরু কর। হ্যাঁ হ্যাঁ না, P wave এর পর PR segment, স্যার P wave appears to be normal in all the ECGs, rate is this, axis is this, হয়ে গেল, ঠিক আছে। রেট বললি, রিদম বললি, অ্যাক্সিস বললি। অ্যাক্সিস স্যার অ্যাক্সিস ইজ নর্মাল, রেট ইজ অ্যারাউন্ড 75 to 70 to 75 per minute, rhythm is sinus rhythm, P wave is normal, it is observed in all the leads, PR interval appears to be normal, QRS morphology is abnormal. কি abnormal? না ST segment is elevated, J point is elevated, T wave is up, হয়ে গেল। এইটা হলো ডেসক্রিপশন। মানে তুই যদি ইসিজি কোনোদিন ডায়াগনোসিস না বলতে পারিস ভাইভা পরীক্ষায়, সেটা এমডি লেভেলেও, তোকে ইসিজিটাকে ইন অ্যান্ড আউট ডেসক্রাইব করতে হবে, তাহলে তুই কিন্তু পাস মার্কস পেয়ে বেরিয়ে যাবি, ঠিক আছে। শুধু তুই যদি ডায়াগনোসিস বলিস তাহলে হাফ,
আর হচ্ছে তুই যদি শুধু ডেসক্রিপশন করিস তাহলেও হাফ ডেসক্রিপশন, মানে তুই যদি ডায়াগনোসিস নাও করতে পারিস তুই হাফ মার্কস পেয়ে যাবি ডেসক্রাইব করতে পারলে। এই জন্য ডেসক্রিপশন প্রপারলি করা দরকার। আচ্ছা হলো, আচ্ছা নে নে তুই এবার ডিসক্রাইব কর, অনেকবার শুনলি। প্রথমে বলবি হচ্ছে 12 ডিসিজি, স্ট্যান্ডার্ড 12 ডিসিজি, তারপর বলবি রেট এত, অ্যাক্সিস এত, তারপর বলবি সাইনাস রিদম, পি ওয়েভ বলবি, কিউআরএস বলবি, এসটি বলবি। নে বল এই ডায়াগনোসিস কি, ডায়াগনোসিস কি? হ্যাঁ V2 V3 V4 V5 বর্ডার লাইন, এটাকে আমি অ্যান্টেরোসেপ্টাল বলবো, অ্যান্টেরোসেপ্টাল বলবো, ঠিক আছে? কারণ ল্যাটারাল বলতে হলে আমাকে 1 আর এভিএল দেখাতে হতো, 1 নর্মাল এভিএল নর্মাল, ঠিক আছে? বলতে পারবো না। এবার হচ্ছে কি, আবার ল্যাটারাল বললে আমাকে 5-6 এর মধ্যে ডেফিনেট দেখাতে হতো, 6, হ্যাঁ হ্যাঁ, V2 V3 তে মেজর, আর V3 V4 এ অবধি পাচ্ছি, V2 V3 V4। রেসিপ্রোকাল চেঞ্জেস থাকলে এখানে থাকবে, খুব প্রমিনেন্ট রেসিপ্রোকাল চেঞ্জেস নেই এটাতে, স্ট্যাম্প করতে পারবো না, এটাতে স্ট্যাম্প করতে পারবো না। এবার ব্যাপারটা কি, আমি তোকে ফাইনাল পয়েন্টস বললাম, পরীক্ষায় পড়লে তুই তখন এটাকে স্টেমেই বলবি না। নর্মাল স্ট্যান্ড 12 ডিসি শোয়িং নর্মাল অ্যাক্সিস অ্যাপিয়ার্স টু বি নর্মাল, রেট ইজ না, রেট ইজ কত হলো, কত হলো, একটা লার্জ স্কোয়ার, দুটো সরি একটা লার্জ স্কোয়ার, দুটো লার্জ স্কোয়ার, তিনটে, চারটে, পাঁচটা, ছটা লার্জ স্কোয়ার, 300 ডিভাইডেড বাই 6 মানে 50, মানে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া হয়ে গেল। হোয়াই ইট ইজ সাইনাস রিদম? বিকজ কিউআরএস কমপ্লেক্স ইজ অলওয়েজ ফলোড বাই আ পি ওয়েভ, সবসময় কিউআরএস এর আগে পি আছে, ঠিক আছে? তাই হচ্ছে স্যার দিস ইজ সাইনাস, ইট ইজ ইন সাইনাস রিদম ব্র্যাডিকার্ডিয়া, P wave appears to be normal. It is present in all complexes. PR interval appears to be normal. QRS morphology is altered in some leads. ST elevation is present in lead V2, V3, V4, and T wave peaked in V2, V3, V4. ঠিক আছে? So diagnosis is acute myocardial infarction involving anteroseptal area. Why it is not lateral? Because lateral leads means 1 AVL, V5, V6. They are not markedly involved. Other leads are involved. ঠিক আছে? হলো? আচ্ছা। Anterior wall, anteroseptal basically. আচ্ছা, এবার এইটা সম্বন্ধে কেউ কিছু, এই ইসিটা এক্সাম্পলটা দেওয়া উচিত হয়নি, এটা বাজে হয়েছে জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, ওটাই আমি বলার চেষ্টা করছি, এটা তোদের না দেওয়াই উচিত ছিল না। যে পয়েন্টে চেঞ্জ দেখিয়েছে কিন্তু ইসিতে অন্য জিনিস আছে। হ্যাঁ হ্যাঁ, দেখ সব জায়গায় সবকিছু ঢোকাস না, ওটাকে ছেড়ে রাখ। হ্যাঁ, এখানে দেখ, এখানে যেটা আছে, একটা লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লকের মতো মরফোলজি আছে, লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লকে ডিপ কিউ ইয়ে দেখা যায়, হ্যাঁ হ্যাঁ, এস ওয়েভটা খুব ডিপ, এগুলো দেখা যায়, ঠিক আছে এই জায়গাতে। হ্যাঁ আচ্ছা, তার সঙ্গে হচ্ছে মানে এই পয়েন্টটার উপর জোর দেবো, এটাকে আমি এমআই বলবো অন দ্য বেসিস অফ এলবিবি প্যারামিটার, আর V2 V3 তে তোর দুটো কনসিকিউটিভ লিডসে দেখ এসটি সেগমেন্ট এলিভেশন আছে, যে পয়েন্ট এলিভেশন আছে, ঠিক আছে? হ্যাঁ, এটা ইনফিরিয়র ওয়াল এমআই বলবো। আর এমআই কেন বলবো? লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক পাচ্ছি একটা, আর সঙ্গে হচ্ছে এসটি চেঞ্জ পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ও আচ্ছা, এই কিউএফটাকে ওরা মার্ক করেছে, আসলে এখানে দেখে কোনটা কিউ আর কোনটা এস বোঝা যাচ্ছে না, ছবিটা ভালো না। এইটা কি আছে রে? অ্যাক্সিস টু, হ্যাঁ অ্যাক্সিস নর্মাল, তারপর রেট
60 কাছাকাছি, ঠিক আছে হলো। তাহলে এটাকে ডেসক্রাইব কর। দাঁড়া, তুই একটাও বলিসনি, ডেসক্রাইব দিস ইসিজি। হুম, অ্যারাউন্ড 60 পার মিনিট, অ্যাক্সিস নর্মাল। হ্যাঁ, অনলি এসটি ডিপ্রেশন আছে, ঠিক আছে, এসটি এলিভেশন কিছু নেই। তাহলে এটা কি হলো? নন এসটি এলিভেশন এমআই। নন এসটি এলিভেশন এমআই যখন আমরা বলি তখন আমরা কখনো ওয়াল মেনশন করি না। কেন? এসটি সেগমেন্ট এলিভেশন হ্যাজ ইটস লোকালাইজিং ভ্যালু। এসটি সেগমেন্ট এলিভেশন যদি কোথাও থাকে, কোথায় এসটি সেগমেন্ট এলিভেশন আছে তার উপর আমি লোকালাইজ করতে পারি। বাট এসটি সেগমেন্ট ডিপ্রেশন ডাজ নট হ্যাভ এনি লোকালাইজিং ভ্যালু। তাই আমি এনস্টেমি বলেই থেমে যাব, আমি আর কোন ওয়াল ফোয়াল বলবো না। ম্যাক্সিমাম আমি ডেসক্রিপশনের সময় বলবো এসটি সেগমেন্ট এলিভেশন আমি ডিপ্রেশন আমি এই লিডে পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ দেখ, এইটা আমার ছবিটা মানে লেখাটা খুবই অনুচিত হয়েছে, ওইটা লেখা উচিত না। এখানে কি কি হলমার্ক পাচ্ছিস বল? দাঁড়া দাঁড়া দাঁড়া, স্ট্যান্ডার্ড 12 ডিসিজি, অ্যাক্সিস, অ্যাক্সিস, যাই হোক লিড ওয়ান কোনটা তাই বুঝতে পারছি না। ওই ওপরেরটা ওয়ান, হ্যাঁ না ওপরেরটা ওয়ান, ওয়ান, এইটা টু, এটা থ্রি। হ্যাঁ নর্মাল, যাই হোক লেফট ওয়ার্ড অ্যাক্সিস হবে, কারণ 3 এভিএফটা দেখ, ঠিক আছে মোটামুটি নর্মাল চলবে, চ নর্মাল। সিক্সটি সাইনাস রিদম, নর্মাল কখনো আর বলবি না, সাইনাস রিদম। হ্যাঁ, পিওএফ মরফোলজি অ্যাপিয়ার্স টু বি নর্মাল, পিআর সেগমেন্ট অ্যাপিয়ার্স টু বি নর্মাল। তারপর কিউআরএস এ কোনো প্রবলেম আছে? হ্যাঁ কোনটা? কিউএফ, কিউএফ নেই তো, কিউএফ পাচ্ছিস কোথায়? হ্যাঁ হ্যাঁ নর্মাল কিউআরএস কমপ্লেক্স মোরাললেস। এসটি সেগমেন্ট ডিপ্রেশন খুব একটা দেখা যাচ্ছে না, না ওটা এসটি সেগমেন্ট না, কিন্তু এটা টি ওয়েভ, এটা টি ওয়েভ ইনভার্সন, ঠিক আছে। এবার এই জায়গাটা একটু এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে, বুঝতে পেরেছিস? বেস লাইন থেকে তলায় যাচ্ছে এসটি সেগমেন্ট। হ্যাঁ হ্যাঁ টি ওয়েভ ইনভার্সনে ভালো বোঝা যাচ্ছে, একটু এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে, ঠিক আছে। হ্যাঁ বল। হ্যাঁ ইসচেমিয়া আছে, ইসচেমিয়া আছে। এবার তোর দেখ ভি1 ভি2, এইটা ওপরেরটা কিন্তু ভি1, এইটা ভি2, ভি1 ভি2তে আর এর থেকে এস বড়ই হয়, দ্যাট ইজ নর্মাল, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হলো, টি ওয়েভ ইনভার্সনটা খুব মানে প্রমিনেন্টলি চোখে পড়ছে, সঙ্গে কিছুটা এসটি ডিপ্রেশন আছে, বুঝতে পারছিস তো এসটি ডিপ্রেশনটা, ঠিক আছে। ওই জন্য আমি এটাকে স্টেমি বলতে, এনস্টেমি বলতে পারি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর টি ওয়েভ ইনভার্সন থাকলে ইসচিমিয়া বলতে হবে এরকম তো কথা নেই, কারণটা কি, ইসচিমিক জোন তো সমস্ত এমআই এর মধ্যেই থাকে পেরিফেরিতে, তাই তো। এইটা কি বল, তোরা দুজন বল, একজন ডেসক্রাইব কর, একজন ডায়াগনোসিস বল। হার্ট রেট নর্মাল, হ্যাঁ হ্যাঁ না ওইগুলো বলবি না, নর্মাল অ্যাক্সিস, হার্ট রেট এত, সাইনাস রিদম, পিওএফ মরফোলজি এত নর্মাল, পিআর সেগমেন্ট নর্মাল। এবার কিউআরএস দিয়ে বলা শুরু কর। নন এসটি এলিভেশন এমআই, আবার শুধু ওতেই নয়, আরো 2-3 এভিএফ সর্বত্রই হয়েছে, ঠিক আছে। এইটা হলে হচ্ছে মানে গ্লোবাল ইসচিমিয়া টাইপের হবে, মানে নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই মোস্ট প্রবাবলি গোটা ফুল দুটো টেরিটরিকেই গেছে। হ্যাঁ ওটা আমি বলতে পারবো না কোন টেরিটরি গেছে, কারণ এসটি সেগমেন্ট এলিভেশন এই ডিপ্রেশনের কোনো লোকালাইজিং ভ্যালু নেই, ঠিক আছে। তাহলে এনস্টেমি মোটামুটি বুঝলি, তাই তো। এবার একটা জিনিস শুরু করে বলে দিই, দুটো জিনিস আর পড়াবো দিয়ে আজকে ছেড়ে দেবো। তোদের পরীক্ষার সময় বলবে
হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ এসটি সেগমেন্ট এলিভেশন? এসটি সেগমেন্ট এলিভেশন কিসে কিসে পাই? এসটি সেগমেন্ট এলিভেশন এসটি সেগমেন্ট এলিভেশন এসটি সেগমেন্ট এলিভেশন হাইপারক্যালেমিয়াতে কবে পাচ্ছি? এসটি সেগমেন্ট এলিভেশন, টি ওয়েভের কথা বলছি না। এসটি সেগমেন্ট হচ্ছে মাঝের জায়গাটা, যে পয়েন্ট বাকিটা। একটা তো স্টেমি হলো, আর 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 দুটো জিনিস মনে রাখবি। ব্রুগাডা সিনড্রোম। আর মনে রাখবি, হ্যাঁ, ঠিক আছে, এই তিনটে কেসে আমি হচ্ছে এসটি সেগমেন্ট এলিভেশন পাই। ঠিক আছে, আচ্ছা, এবার কি হয় ব্রুগাডাতে কি হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, V2 V3 তে আমি দুটো জিনিস পাবো। V2 V3 তে, হ্যাঁ, একটা নর্মাল ইসিজি তে নিয়ে আসি। এইটা কি আছে রে? হুম, আচ্ছা শোন, ওইসব বড় বড় ডায়াগনোসিস ছাড়, প্রথমে এসটি সেগমেন্ট এলিভেশন কোথায় কোথায় আছে? 2, 3, AVF, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 2, 3, AVF তিনটেতেই পাচ্ছি, তাই তো? আচ্ছা, তাহলে আমার ডায়াগনোসিস কি? ইনফিরিয়র ওয়াল। এবার কি বলেছিলাম? ইনফিরিয়র ওয়াল সাপ্লাই করে কে? আরসিএ, রাইট করোনারি আর্টারি। রাইট করোনারি আর্টারি কাকে সাপ্লাই করে? এসএ নোডকেও সাপ্লাই করে, এভি নোডকেও সাপ্লাই করে। তাহলে কি হবে? ইনফিরিয়র এমআইএ হামেশাই বান্ডি এই এভি ব্লকগুলো হয়, বুঝতে পেরেছিস? এই সিটা আমি আগে দেখিয়েছি, তখন দেখিয়েছি অন্য একটা এক্সাম্পল হিসাবে, কমপ্লিট হার্ট ব্লকের এক্সাম্পল হিসাবে, বুঝতে পেরেছি? এভি ডিসোসিয়েশনের জন্য দেখিয়েছি, কিন্তু তার কারণটা কি? কারণটা হচ্ছে এটা, বুঝতে পারলি? মানে ইসিতে সবসময় দু রকম জিনিস মিক্স হবে। যখনই তুই ইনফিরিয়র ওয়াল এমআই পাচ্ছিস, তখনই এসএ নোডাল কোনো প্রবলেম, এভি নোডাল কোনো প্রবলেম খুঁজতে হবে, তবে তুই পাবি সেটা। যখনই অ্যান্টেরিয়র ওয়াল এমআই পাচ্ছিস, সবসময় লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক দেখতে হবে, এলভিএইচ আছে কিনা দেখতে হবে, এলএ হাইপারট্রফি, এলভি হাইপারট্রফি দেখতে হবে, কারণ ওইগুলোর সঙ্গে অ্যাসোসিয়েশন থাকে। ঠিক আছে, আচ্ছা, মানে যতগুলো আগে দেখিয়েছি খুঁজলে হয়তো অনেকগুলো অন্যরকম প্রবলেম পাবি। মানে ওইটার একটাই ডায়াগনোসিস যেটা লেখা আছে সেটা নয়, আরো অন্য ডায়াগনোসিস বেরোবে যখন পরে খুঁজবি। ঠিক আছে, V2 V3টাকে দেখ। V2 V3তে এখানে প্রথমে একটা বান্ডিল ব্রাঞ্চ ব্লকের মতো প্যাটার্ন আছে ব্রুগাডাতে, হ্যাঁ, বান্ডিল ব্রাঞ্চ ব্লকের পরে একটা গোল হয়ে এসটি এলিভেশন মতো হয়, এই রকম প্যাটার্নটা দেখা যায় ব্রুগাডাতে, বুঝতে পারলি? স্পেশালি V2 V3তে দেখা যায় প্রথমে একটা আরবিবির মতো একটা প্যাটার্ন পাবি, আরবিবির সেকেন্ড ওয়েভটা থেকে একটা গোল হয়ে নেমে আসে এসটি সেগমেন্ট, পার্টিকুলারলি V2 V3তেই দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, আর পেরিকার্ডাইটিসে হচ্ছে, হ্যাঁ, ওই কনকেভ আপওয়ার্ড কনকেভ ডাউনওয়ার্ড ওই ফান্ডাটা আছে, আর কিছু নেই। টি ওয়েভ ইনভার্সনের কয়েকটা ডিডি বল। এই সরি, হ্যাঁ, টি টি মানে পিক টি ওয়েভ, হ্যাঁ হ্যাঁ, হাইপারক্যালেমিয়া, আর আর এমআই হাইপার অ্যাকিউট টি ওয়েভ। ঠিক আছে,
ঠিক আছে, হলো? আচ্ছা, এসটি সেগমেন্ট ডিপ্রেশনের কয়েকটা কজ বল। হ্যাঁ, এনস্টেমি আর হ্যাঁ স্ট্রেন প্যাটার্ন। আচ্ছা, স্ট্রেন প্যাটার্নটা বলবো, ওইটার জন্যই আমি এটা বললাম। মনে রাখবি এসটি সেগমেন্ট ডিপ্রেশন যে এমআই গুলো হয়, ঠিক আছে, এই রকম একটা প্যাটার্ন দেখা যায়, ঠিক আছে। এরপরে এর সঙ্গে টিওয়েভ আপও হতে পারে, যদি বুঝতে পারলি একদম ফ্ল্যাট নামে, ঠিক আছে, বা যদি তোর হচ্ছে টিওয়েভটা ডিপ্রেশন হয় তো এরকম ভাবে হবে ফ্ল্যাট। এসটি সেগমেন্ট ডিপ্রেশনটা ফ্ল্যাট হবে স্টেমিতে, এন স্টেমিতে বা রেসিপ্রোকাল চেঞ্জে। আর স্ট্রেন প্যাটার্নের হয় ঠিক আছে, টি ওয়েভের সঙ্গে মিশে যায়, কিন্তু এর এর একটা স্ল্যান্ট থাকে, স্ল্যান্ট হয়ে টি ওয়েভে মিশে যায়, এইটাকে স্ট্রেন প্যাটার্ন বলে। টি ওয়েভ এইটা কোনোদিন তোর হচ্ছে ফ্ল্যাট হবে না, এসটি সেগমেন্টটা স্ল্যান্ট হয়ে নেমে যাবে, টি ওয়েভের সঙ্গে মিশে যাবে, এইটাকে স্ট্রেন প্যাটার্ন বলে। আর এই যে এই পার্টটা, এটাই হলো টি টি ইনভার্সন, বুঝতে পারলি? স্ট্রেন প্যাটার্ন হচ্ছে এই জিনিসটা। এসটি সেগমেন্ট, এসটি সেগমেন্টটা ফ্ল্যাট না হয়ে ইনভার্টেড টি এর সঙ্গে হেলে গিয়ে মিশবে। আর উল্টো দিকে দেখ, যখন আমি এনস্টেমি আঁকছি তখন ফ্ল্যাট থাকবে, তার উপরে একটা টি ওয়েভ ইনভার্সন থাকবে, বা ওপরেও থাকতে পারে। এই হেলা ভাবটা খুব ইম্পর্টেন্ট। ঠিক, আর একটা, সেটা হচ্ছে টি ইনভার্সনের কজ হাইপোক্যালেমিয়া। এমআই, এমআই না, ইসচিমিয়া, সবসময় মার্কারিন ইসচিমিয়া বলবি, ঠিক আছে। এমআই আর হ্যাঁ হ্যাঁ আর বল, এইচওসিএম, হ্যাঁ পারফেক্ট, মানে খুবই ভালো বলেছিস। আচ্ছা, আরো বহু রকম হয়, মানে এইচওসিএম শুধু নয়, এনি কাইন্ড অফ মায়োকার্ডাইটিসেই হচ্ছে টিওয়েভ ইনভার্সন হয়, ঠিক আছে। আর একটা ফ্যাসিনেটিং, দুটো তো বললি, একটা তো ইসচিমিয়া বলেছিস, ঠিক আছে, আর একটা কি বললি, পটাশিয়াম কম। আচ্ছা, দুটো হলো। এইচওসিএম শুধু নয়, এনি মায়োকার্ডাইটিসেই হয়। আর একটা সুন্দর জিনিস হয়, তাকে বলে ওয়েলেন্স ফিনোমেনন। ওয়েলেন্স ফিনোমেনন হচ্ছে সেই জিনিস, মানে সিভিয়ার এএমআই, প্রচন্ড ডেঞ্জারাস এএমআই, হ্যাঁ, একদম লেফট মেন আর্টারির মুখে, লেফট মেন মানে ব্রাঞ্চ হওয়ার আগে ক্রিটিক্যাল অক্লুশন যদি হয়, অনেক সময় ওয়েলেন্স ফিনোমেনন দেখা যায়। এই এখান থেকে উঠছে লেফট মেন, নিচের দিকে ল্যাড হয়ে গেল, আর এই দিকে হলো এলসিএক্স হয়ে গেল। এই ওপরেরটাতে যদি ব্লক হয় তখন কখনো কখনো
ওয়েলেন্স ফেনোমেনন বলে দেখা যায়। ওয়েলেন্স ফেনোমেনন হচ্ছে একটা অদ্ভুত জিনিস, যাতে ওই আবার V2 V3 রিজিয়নে একটা টি ইনভার্সন দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, সবসময় মনে রাখবি বিভিন্ন টি ইনভার্সনের সঙ্গে ইসচিমিয়া বা হার্ট কজের জন্য, মানে হার্টে ব্লাড কম যাওয়ার জন্য যে ইসচিমিয়া গুলো হয়, তার টি ইনভার্সনটা পার্থক্য আছে। ইসচিমিয়ার বা ওয়েলেন্সের টি ইনভার্সনের দুটো লিম্ব, মানে ডাউন আর আপ, দুটো হচ্ছে মিরর ইমেজ হয়। হার্টে ব্লাড সাপ্লাই কম হওয়ার জন্য যদি টি ইনভার্সন হয়, তার দুটো লিম্ব আপ অ্যান্ড ডাউন, দুটো লিম্ব পরস্পরের মিরর ইমেজ হয়, যেরকম শার্পলি নামবে সেরকম শার্পলি উঠবে। আর যদি স্ট্রেন, হাইপোক্যালিমিয়া, হাবিজাবির জন্য টি ইনভার্সন হয়, একটু এরকম ভাবে হয়, মানে স্লোলি নামে র্যাপিডলি কারেক্ট হয়। এই প্যাটার্নটা, এটা দেখতে শেখা খুব দরকার। যদি টি ইনভার্সন দেখেই চমকাই না সব জায়গায়, চমকাই যখন হচ্ছে দুটো লিম্ব সমান নামে, মিরর ইমেজ হয়ে নামে। যখন একটু হেলে নেমে স্ট্রেট ওঠে, সেটা অন্য আদার কজ বেরোয়, সেগুলো হার্টের আর কি এএমআই বা এই ধরনের কজ বেরোয় না।